নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 4 এর ফাইনাল 2025-এর আমাদের কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়। একের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে ডোকরা কি? ডোকরা হলো এক ধরনের প্রাচীন ঢালাই শিল্প যা মূলত পিতল ও ব্রোঞ্জের মতো ধাতু দিয়ে তৈরি হয়। এই শিল্পে মোম ব্যবহার করে ছাঁচ তৈরি করা হয় এবং তারপর গলিত ধাতু ঢেলে মূর্তি বা অন্যান্য জিনিস তৈরি করা হয়। এই পশ্চিমবঙ্গে একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। যারা ডোকরার কাজ করেন তাদের কি বলা হয়? যারা ডোকরার কাজ করে তাদের কোথাও মালাহার আবার কোথাও স্যাকরা বলা হয়। কোথাও মালাহার আবার কোথাও স্যাকরা বলা হয়। ক্ষয়ের প্রশ্নটি আছে কাকে জাতির জনক বলা হয়? সত্যাগ্রহ কথার অর্থ কি? মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির জনক বলা হয়। সত্যাগ্রহ কথার অর্থ সত্য কথা বলা, সৎ ও সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন। সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটি এসেছে। ক্ষয়ের প্রশ্ন দিয়েছে বৃহৎ শিল্প কাকে বলে? দুটি উদাহরণ দাও। বৃহৎ শিল্প বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলিকে বৃহৎ শিল্প বলা হয়। উদাহরণ জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। ক্ষয়ের প্রশ্নটি আছে একটি রূপকথার ও একটি নীতিকথার গল্পের বইয়ের নাম লেখো। হলো ঈশপের গল্পগুলো হলো নীতি গল্প আর রূপকথার গল্প হলো রাজকন্যা ও দৈত্য দানবের গল্প। এদিকটা লিখছি রাজকন্যা ও দৈত্য দানবের গল্প রূপকথার, আর নীতি গল্পের ঈশপের গল্পগুলি নীতি গল্প। প্রশ্নটি বলেছে দূষণ কাকে বলে? মাটি দূষণের দুটি কারণ লেখো। দূষণ পরিবেশে অবাঞ্ছিত বা ক্ষতিকারক পদার্থের উপস্থিতি যা জীবজন্তু ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। মাটি দূষণের দুটি কারণ: এক, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অত্যাধিক ব্যবহার; দুই, শিল্প বর্জ্য ও গৃহস্থালী বর্জ্য পদার্থ মাটিতে ফেলা। জয়ের প্রশ্নটি বলেছে ভারতে অবস্থিত একটি সৌধ ও একটি ভাস্কর্যের নাম লেখো। ভারতে অবস্থিত একটি সৌধ হলো তাজমহল। একটি ভাস্কর্য হলো কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দির। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুই প্রশ্নটি বলেছে টিকা লেখো যে কোনো দুটি। কয়েকটা আছে নকশি কাঁথা। নকশি কাঁথা নকশি কাঁথা হলো বাংলার ঐতিহ্যবাহী এক ধরনের সূচিকর্ম করা কাঁথা। এটি সাধারণত পুরনো শাড়ি বা কাপড় দিয়ে তৈরি করা হয় এবং তাতে বিভিন্ন নকশা ও মোটিভ সুই সুতো দিয়ে ফুটিয়ে তোলা হয়। এই কাঁথাগুলি কেবল শীত নিবারণের জন্যই নয় বরং বাংলার লোকশিল্প ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। তারপরে কয়েকটা আছে ছৌ নাচ। ছৌ নাচ হলো ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী মুখোশ পরা লোকনৃত্য। এই নৃত্যে পৌরাণিক কাহিনী, বিশেষ করে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন চরিত্র ও ঘটনাকে তুলে ধরা হয়। ছৌ নাচ তার গতিশীলতা, নাটকীয়তা এবং মুখোশের ব্যবহারের জন্য বিখ্যাত। গয়ের টিকাটা আছে বিষণার।
প্রায় 550 বছর আগে জামমাঝি নামে একজন প্রজ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তাঁর শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত বলে তাদের বিষণয় বলা হয়। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। বিষণয়রা অকারণ গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। তিনের প্রশ্নটি আছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নিচের শিল্পগুলি গড়ে উঠেছে? ক্ষুদ্র কুটির শিল্প পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? তাঁত শিল্প নদিয়ার নবদ্বীপ। রেশম শিল্প মুর্শিদাবাদের বহরমপুর। মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি। কুমোরটুলি। চারের প্রশ্নটি হচ্ছে, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। ক্ষুদ্র শিল্প তাঁতে কাপড় বোনা। মালাহার শোলার কাজ করেন। পটুয়া পাট শিল্প। কুটির শিল্প আচার তৈরি। বৃহৎ শিল্প সিমেন্ট তৈরি। শৌখিন শিল্প গয়না শিল্প। পাঁচের প্রশ্নটি আছে, নিচের উৎসবে বা মেলায় কি কি ধরনের নাচ হয় লেখো। শান্তিনিকেতনের পৌষ মেলায় নাচের নাম বাউল নাচ। চড়ক মেলা গম্ভীরা নাচ। টুসু উৎসব টুসু নাচ। ছয়ের প্রশ্নটি আছে, চাষের কাজে লাগে এমন একটি জিনিসের ছবি আঁকো। এখানে আমি আর ছবিটা আঁকছি না, শুধু লিখে দিচ্ছি লাঙল। এই ছবিটা তোমরা এঁকে নেবে। সাতের প্রশ্নটি বলেছে, ভুল সংশোধন করো। মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদিয়ার শান্তিপুর। নদিয়ার শান্তিপুর হবে না, কি হবে? কৃষ্ণনগর। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, কৃষ্ণনগর। পোশাক দিয়ে চেনা যায় এক একটা সমাজকে। পোশাক দিয়ে চেনা যায় একজন মানুষকে। এটা তোমরা লিখবে, সংস্কৃতি দিয়ে চেনা যায় একটা সমাজকে। এটা মানুষকে লিখবে না, এটা সংস্কৃতি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছাতনার নতুন গুড়ের মোয়া বিখ্যাত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের নতুন গুড়ের মোয়া বিখ্যাত। জয়নগরের। চাল অনেকদিন ভালো রাখার জন্য তাতে বাসক পাতা শুকিয়ে মেশাতে হয়। চাল অনেকদিন ভালো রাখার জন্য তাতে কারি পাতা নিম পাতা শুকিয়ে মেশাতে হয়। এই পাতা বাসক পাতার জায়গায় লিখবে কারি পাতা নিম পাতা। প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ জল হলো নদীর জল। প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ জল হলো বৃষ্টির জল। আটের প্রশ্নটি হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ রাজ্যে আজও পরিবারের প্রধান হলো মা। মেঘালয় রাজ্যে। আড়াবাড়ি জঙ্গলে মানুষ ড্যাশ গাছে চারা বসাতে শুরু করলো। সেগুন গাছে। পুঁথি ড্যাশ পাতার উপর লেখা হতো, তাল পাতার উপর পুঁথি লেখা হতো। নয় প্রশ্নটি বলেছি, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর লেখো, যে কোনো 4টি 5টি লিখে রাখাচ্ছি। প্রথম কয়েক প্রশ্নটি বলেছে, কোন স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা কি কি করব না। কোন স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা যেগুলি করব না সেগুলি হলো, কোনো কিছু গায়ে লিখবো না, দেয়ালের গায়ে আঁচড় কাটবো না, কোনো জায়গায় থুতু ফেলবো না, অন্যদের পায়ের পিক ফেলতে দেবো না, বিনা অনুমতিতে ছবি তুলবো না বা কোনো জিনিসে হাত দেবো না। ক্ষয়ের প্রশ্নটি বলেছে, তাজমহলের সাদা পাথর এখন সাদা নেই কেন? তাজমহলকে সৌধ বলা হয় কেন? তাজমহলের সাদা পাথর এখন আর সাদা নেই কারণ কলকারখানা ধোয়ার জন্য, গাড়ি ধুলো ধোয়ার জন্য, উপযুক্ত পরিচর্যার অভাবে, এছাড়াও পানির পিক ফেলে ভাস্কর্যের গায়ে আঁচড় কেটে ইত্যাদি। তাজমহলকে সৌধ বলা হয় কারণ এটি একটি বিখ্যাত ঐতিহাসিক ভবন যা মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। এটি একটি স্থাপত্য কীর্তি যা মূলত একটি রাজকীয় সমাধি।
ঘরের প্রশ্নটি বলেছে মানুষ অনেক আগেকার দিনে কিভাবে বাড়তি খাবার জমিয়ে রাখতো, এখন কিভাবে বাড়তি খাবার সংরক্ষণ করা হয়। মানুষ আগেকার দিনে মাটিতে গর্ত করে বা পাথরের এবড়ো খেবড়ো পাত্রে শস্য রাখতো, পরে ঝুড়ির গায়ে মাটি লেপে ও মাটির রিং করে পাত্র তৈরি করে তাতে বাড়তি খাবার সংরক্ষণ করা হতো। এখন হিমঘরে বাড়তি খাবার সংরক্ষণ করা হয়। ঘরের প্রসঙ্গে বলেছি ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি লাগে, ডোকরা শিল্পের মূল উপাদানগুলি কি কি। ছৌ নাচের মুখোশ তৈরি করতে আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুলো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং লাগে। ডোকরা শিল্পের মূল উপাদানগুলি হলো পিতল, মোম আর মোম। প্রশ্নটি আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন হস্তশিল্প গড়ে উঠেছে কেন, তাল পাতা দিয়ে কি ধরনের হাতের কাজ হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পটুয়ারা তৈরি করেন নানান জিনিসের পুতুল, কুম্ভকারেরা তৈরি করেন মনসা ঘট, লক্ষ্মী ঘট, রঙিন ছবি আঁকা, হাঁড়ি, কলসি। মেয়েরা নকশি কাঁথা করে। অনেকে যেমন কাঁচা মাটি দিয়ে বাড়ি তৈরি করেন, কৃষ্ণনগরের কিছু মানুষ ওই মাটি দিয়ে পুতুল বা প্রতিমা তৈরি করেন। তালপাতা দিয়ে বাচ্চাদের জন্য এক ধরনের পুতুল বানানো হয়। এই পুতুলের পায়ের নিচে কাঠি থাকে, কাঠিটা দু হাতে ঘোরালেই টুপি পরা সেপাই হাত পা ছুঁড়তে থাকে। এগুলি সবই করেন জীবিকা নির্বাহের জন্য। তারপরে 10 প্রশ্নটি বলেছে চাষের নানা ধাপ ব্যাখ্যা করো অথবা চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি কোন কাজে প্রয়োজন হয়। দেখো যন্ত্রপাতির নাম নিড়ানি, কোদাল, লাঙ্গল, কাস্তে, ট্রাক্টর। কোন কাজে প্রয়োজন হয়। দেখো নিড়ানি আগাছা পরিষ্কার করা ও মাটি নিড়ানোর কাজে ব্যবহৃত হয়। কোদাল মাটি কোপানো, গর্ত করা বা মাটি সরানোর কাজে ব্যবহৃত হয়। লাঙল জমি চাষ করা ও মাটি উল্টানোর জন্য ব্যবহৃত হয়। কাস্তে ফসল কাটা বা ঘাস কাটার জন্য ব্যবহৃত হয়। ট্রাক্টর জমি চাষ শস্য মাড়াই ফসল কাটার জন্য ব্যবহৃত হয়। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।